গত পর্ব আমরা শেষ করেছিলাম ঘোষবাগে। আজ সেখান থেকেই শুরু করছি। আমরা নদী পেরিয়ে এপারে এসে একটি হোটেলে দুপুরের খাওয়া দাওয়া সেরে এলাম কাটরা মসজিদ দেখতে। নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি আছে এখানে। বৃদ্ধ বয়সে নবাব নিজের কবর কোথায় হবে তা ঠিক করে সেখানে একটি মসজিদ ও একটি মাদ্রাসা করার দায়িত্ব তার খুবই বিশ্বস্ত ফরাজ খানকে দিয়ে যান। 1724 সালে মুরাদ ফরাজ খান নির্মাণ করেন এই কাটরা মসজিদ। আচ্ছা, প্রথমে বলি, আমার নাম হচ্ছে নিত্যানন্দ দেবনাথ। আমি ট্যুরিজমের একজন গাইড। আপনাদের এখন আমি গাইড বোঝাচ্ছি। আপনারা যে রাস্তার উপর দিয়ে হেঁটে এলেন, রাস্তা গার্ডেন, চারদিকে সাজানো রয়েছে ফুলের বাগান। নবাব মুর্শিদ কুলি খাঁর আমলে এই বাগানের মধ্যে চারদিকে সবজি বাজার বসত। সবজি বাজার বসতো বলে এই জায়গাটার নাম হয়েছে সবজি কাটরা মসজিদ। আপনারা বেড়াতে এসেছেন কাটরা মসজিদ। কাটরা মিন্স হচ্ছে বাজার। কলকাতা বড় বাজার আছে রাজা কাটরা। এই যে দু সাইডে দুটো উঁচু উঁচু টাওয়ার আছে, মিনার, এর হাইট হচ্ছে 70 ফিট। এতে ওঠার জন্য 67টা সিঁড়ি আছে। কয়েক বছর আগে দিল্লির কুতুব মিনার অ্যাক্সিডেন্ট বা বন্ধ করে দেওয়া আছে। যেমন স্যার, কুতুব মিনার, চার মিনার, ফিরোজ মিনার, শহীদ মিনার সব বন্ধ। আর ভারতবর্ষে কোনো মিনার উঠতে দেবে না, কারণ হচ্ছে ওটা হচ্ছে ESI, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটাও সেন্ট্রাল গভর্নমেন্টের। আর দেখুন টাওয়ারের গায়ে সব ছোট ছোট ফুটোগুলো রয়েছে। এই ফুটোগুলো দিয়ে ভেতর থেকে সৈন্যরা বাইরের শত্রুকে ফলো করতেন এবং সানলাইটটা ঢোকার জন্য দুটো কারণেই ফুটোগুলো তৈরি করা হয়েছে, কারণ তখন কোনো লাইটেরও ব্যবহার ছিল না। এই যে দোতলা ঘরগুলো দেখুন, একে চারিদিকে সাজানো রয়েছে দোতলা ঘর। একে তখনকার সময় বলা হতো ছাত্রা বা অতিথিশালা, এক কথায় গেস্ট হাউস। এখানে গেস্ট বলতে শুধুমাত্র স্টুডেন্টদের বোঝানো হয়েছে। এটা হচ্ছে মাদ্রাসা, ইসলামিক শিক্ষা কেন্দ্র। একটা সময় 7 পাঠ করতেন। প্রত্যেকটা ঘরে 4টে করে স্টুডেন্ট, একটা করে মৌলানা টিচার। কি পড়ানো হতো? উর্দু, আরবি, ফার্সি। উর্দু, আরবি, ফার্সি। এখন কি পড়ানো হয়? ইংরেজি, বাংলা, হিন্দি। তখন বাংলা ভাষাটাও প্রচলিত ছিল না। আর প্রত্যেকটা গেটের হাইট সব ছোট করে দেওয়া হচ্ছে। মানে আমাদের জন্য তো ঠিকই আছে, তখনকার লোক তো ম্যাক্সিমাম হাইট ছিল, লম্বা লম্বা ছিল। এর মানেই হচ্ছে মসজিদ কিংবা মন্দিরে ঢুকতে হলে মাথা নিচু করে সম্মান জানিয়ে ভিতরে ঢুকতে হয়, সালাম জানিয়ে ভিতরে ঢুকতে হয়। এই যে আপনারা যেটা দিয়ে প্রবেশ করলেন, আপনারা প্রথমেই ঢুকলেন মসজিদের ব্যাক সাইড, ওটা পেছন দিক। আমি উল্টো কথাটা কেন বলছি? ওটা হচ্ছে পশ্চিম দিক। আর পশ্চিম দিকে মুখ করে মুসলিম সম্প্রদায়ের লোকরা নামাজ পড়ে। কেন পড়ে? মক্কার কাবা শরীফ হচ্ছে পশ্চিমে, আমাদের ভারতে আছে পশ্চিমে মক্কা, তাই পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ে। যেহেতু এটা রোড হয়ে গেছে, সরকার রাস্তা করে দিয়েছে, তাই বর্তমানে এখন সদর হয়ে গেছে। তখনকার সময় এন্ট্রান্স ওই দিকটাই ছিল, যে এখন আপনারা যাবেন। ক্লিয়ার? চলুন। ওটাও সেমই, যেটুকু দেখো। হরেন্দা আসুন আমার সঙ্গে। অসিত, হরেন্দা বসুন। ওখানে ইয়েতে ভিতরে ঢোকা পারো না। আচ্ছা, হ্যাঁ, আর দুজন ওই যে এসে গেছে, বলুন। মূল মসজিদ হচ্ছে এটাই। হ্যাঁ, এসছেন তো কাটরা মসজিদে। হ্যাঁ, এর মেন 4টে সাপোর্ট আছে, দু সাইডে দুটো পিলার আছে। দেখুন ওই কর্নারে দুটো আছে। 1897 সালে ভূমিকম্পে মসজিদের উপর দিকে তাকান, দু সাইডে দুটো গম্বুজ রয়েছে, মিডিলে আরো 3টে ছিল ভাঙা, ভেঙে গেছে। আমি যাচ্ছি করে দেখাবো। এবার নিচের দিকে তাকান, এক একটা সাপোর্টের পরপরই এক একটা করে ঘর আছে। এই টোটাল মসজিদটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড সিস্টেম পুরোটাই। এগুলো হচ্ছে আপনার ড্যাম প্রুফ স্যার, হাওয়া বাতাস চলাফেরা করার জন্য। ভেতরটা যাতে শুকনো থাকে, স্যাঁতসেঁতে ভাবটা যাতে না হয়। আমাদের ঘরে ভেন্টিলেশন থাকে উপর দিয়ে, এটা হচ্ছে নিচ দিয়ে, ঠিক আছে? যাতে শুকনো থাকে, স্যাঁতসেঁতে ভাবটা। আরেকটা কাজ হতো, সেটা হচ্ছে বাংকার টাইপের। সোলজারদের একটা আত্মগোপন করা একটা জায়গা। আগেকার নবাবদের তো মারামারি কাটাকাটি একটা ব্যাপার ছিল, মারতে গেলে তো মরতেও হবে, তো তাদের একটা সেল্টার। আর দেখুন প্রত্যেকটা ওয়ালের মিডিলে এরকম একটা করে খোপ রয়েছে। মসজিদটা তৈরি হয়েছে আজ থেকে প্রায় 300 বছর হলো। তখন তো কোনো লাইটের ব্যবস্থা ছিল না বলে এখানে প্রদীপ জ্বালানো হতো। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে বড় মসজিদ হচ্ছে এই কাটরা মসজিদ। আর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলো হিস্টোরিক্যাল স্পট আছে, এটাই কিন্তু মেন স্পট। আমাদের এই জেলার নাম, মুর্শিদাবাদে বেড়াতে এসছেন, এই জেলার আগের নাম ছিল
মকসুদাবাদ। ইয়েস। নবাব মুর্শিদ কুলি খান নাম অনুসারে পরবর্তী ডিস্ট্রিক্টের নাম হয়েছে মুর্শিদাবাদ। ইনি ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম নবাব, নবাব মুর্শিদ কুলি খান। ইয়েস। চলো গাইডের মতো বুঝতে হবে স্যার। যার সমাধি এখানে আছে। চলুন, ভেরি গুড, হ্যাঁ ম্যাডাম, নাইস, খুব ভালো বলছেন। আপনি আমার ছোটবেলায় অভিনয় করেছেন? এই ছোটবেলায় একটু ওই পাড়াতে ক্লাবে আপনার শ্রেণী মানুষকে লোকদের বোঝাতে ভালো লাগে। হ্যাঁ, অনেক কষ্ট করে কথা বলতে বাবু দাঁড়ালেন। এই যে দু সাইডে দুটো গম্বুজ দেখতে পাচ্ছেন, মিডিলে আরো তিনটে ছিল, মোট ছিল 5টা। একটা ঘর বানালে তার তো ছাদ দিতে হয়তো, এর কোনো ছাদ ছিল না, পরস্পর 5টা গম্বুজের উপরেই ছাদ। স্যার এই যে ইটকে সাজিয়ে যে স্টেপ গুলো করেছে দেখেছেন, হ্যাঁ কাটা কাটা দেখবেন, এটা কিন্তু এএসআই পরে করেছে, তখন দিল্লিতে যে কংগ্রেস সরকার ছিল সেই পিরিয়ডে করে, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের। আর একটু এদিকে আসুন, ওই দেখুন 3 নম্বরের উপরটা, টপে 3 নম্বরের উপরটা দেখুন এবড়ে খেবড়ে হয়ে আছে, যেটা অরিজিনাল। হ্যাঁ আমি যাচ্ছি। আর স্যার এই টোটাল কনস্ট্রাকশনটাই তৈরি হয়েছে চুন, সুরকি, চিটেগুড়, খয়েরের জল, ডিমের কুসুম, সাবু, মাসকালাই, জেলেতে জালে গাব দেয়, গাব আর ঝিনুকের ডাস্ট, এই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। কেন 300 বছর আগে আমাদের দেশে তখন সিমেন্ট ছিলই না। যত পুরনো ঘর বাড়ি 300 বছর, 400 বছর, 1000 বছর, সবই কিন্তু চুন সুরকির তৈরি। ওটাই টিকে আছে। একটা সুন্দর স্যার, এগুলো দেখুন ক্ষয়ে গেছে, কোথাও কি নোনা ধরেছে? না, কোথাও না। এদিকে আসুন। ওর সেন্ট্রাল গভর্নমেন্ট পরে সিমেন্ট বালি দিয়ে কাজ করেছে, সেটা নোনা ধরে গেছে। তার মানে কি ধরনের ম্যাটেরিয়াল? সেটাই। মাইন্ড ইওর হেড। ঠিক বলছে। মাইন্ড ইওর হেড। হ্যাঁ, এটা ঠিক বলছেন, কারেক্ট ইংলিশ তাই। কথাটার জন্য বলছে। হ্যাঁ, কারেক্ট ইংলিশ ওইটাই। আচ্ছা, আপনারা যেটা দিয়ে এসছেন স্যার, ওটা তো মধ্যে ব্যাক সাইড বললাম, আস্তে আস্তে আমরা ফ্রন্টের দিকেই যাবো। আচ্ছা দেখুন, ওয়েল মেনটেন, একদম নিট এন্ড ক্লিন স্পট স্যার। পরিবেশটার দিকে তাকান, এলাকার মানুষ ঠিক না থাকলে তার পরিবেশ কখনো ভালো থাকতে পারে না। পায়ের নিচের দিকে তাকান, সরু সরু পাতলা পাতলা ক্যাসেটের মতন সাইজেরই, একদম 4x4 ইটগুলো। আমার মনে হয়, আমি যদি ভুল না বলি, এই ধরনের পায়ের নিচের দিকে তাকান, সরু সরু পাতলা পাতলা ক্যাসেটের মতন সাইজের, এটাকে বলা হয় পোড়ামাটির বাংলা ইট। আগে যেমন ক্যাসেট ছিল, ক্যাসেট, এই ক্যাসেটের মতন সাইজ। পুরো মাঠের মধ্যে 2000 লোকের নামাজ পড়ার জায়গা। অতীতে একটা সময় 2000 লোক একসঙ্গে বসে নামাজ পড়তো। আগে তো নামাজ পড়া হতো, এখন আর হয় না। হয় না বলে অবাধে লোক ঢুকছে, হয় না বলে ম্যাম আপনি ঢুকছে। রানিং মসজিদে মেয়েরা প্রবেশ করেন না, ঠিক আছে? উপরে যে রিং গুলো ঝোলানো আছে, কালো কালো রিং স্যার, এই মাথা থেকে শেষ মাথা দেখুন। আচ্ছা, মাটির শেষ দিকে সব আংটার মতন করা আছে, আমি যাচ্ছি দেখাবো। তারা যখন নামাজে বসতো, তিরপল বা শামিয়ানা পুরো মাঠের মধ্যে টাঙিয়ে দেওয়া হতো, তাদের গায়ে রোদ বৃষ্টি যাতে না লাগে সেই ব্যবস্থায়, মানে একটা সময় পুরোটাই কাভার ছিল। এবার দেখুন স্যার, দিয়ালের গায়ে সব চৌকোনা বক্স সিস্টেম রয়েছে, খোপ খোপ করা আছে। এই বক্স এইখান থেকে ওই যে ওনারা নামছে পুরোটাই, এগুলো ছোট, এগুলো বড়। দেখুন এখানে তখনকার সময় দামি দামি কাঁচ ফিট করা ছিল, কাঁচ। আর কাঁচের মধ্যে সবচেয়ে উন্নত মানের কাঁচ কি সবাই জানেন? বেলজিয়াম, রাইট, বেলজিয়াম গ্লাস, যেই কাঁচে আলোর প্রতিফলন হয়। রাত্রিবেলায় যখন চাঁদে আলো সেই কাঁচের মধ্যে পড়তো, তখন মুন লাইটে রিফ্লেকশন হয়ে পুরো মাঠটাই ভেতর হয়ে যেত। ভাবুন একবার, জিনিসগুলো সব কোথায় গেল স্যার? এগুলো সব ব্রিটিশরা যাওয়ার সময়, ইংরেজরা যখন ভারত ছেড়ে চলে যায়, তখন তারা এই জিনিসগুলো সব নষ্ট করে দিয়ে চলে যায়, নিয়ে যায়, খুলে খুলে নিয়ে যায়। আর যাও বা কিছু বেঁচে ছিল, আমাদের যারা দেশীয় ব্রিটিশ, অর্থাৎ তখনকার সময় যারা ভারতীয়রা ইংরেজদের গোলাম ছিলেন ওই পিরিয়ডে, বাকিটা তারা নিয়ে, তা তো নষ্ট করেনি, যে যার বাড়িতে নিয়ে চলে গেছে। ঠিক আছে। আচ্ছা স্যার, এবার ভেতরে চলুন। এসো। তার মানে সমীর কাকু ব্রিটিশরা বড় লোক হয়নি, আমাদের খুবই বড় লোক। 200 বছর রাজত্ব করে গেছে, শোষণ করে গেছে, শাসন করে গেছে 200 বছর। এখানে চলো। হ্যাঁ, স্বাধীন হয়েছে, আর তারা 200 বছর রাজত্ব করে গেছে। স্যার
মাথার উপর দিকে তাকান, পুরোটা আর্চ খিলানের উপরে আছে। এটা তো রিপেয়ার করা হয়েছে, এগুলো তো করেছে সব আর্চের উপরে আছে। মানে এটা টোটালটাই হচ্ছে চুন শুকি তৈরি, এর মধ্যে কোনো সিমেন্ট নেই। এ দেখুন দু সাইডে দুটো গম্বুজ আছে, মিডিলে আরো 3টে ছিল, মোট ছিল 5টা। ঠিক আছে, ওই দেখুন অরিজিনাল ভাঙা। হ্যাঁ, এবার ফলো করুন, সামনের গম্বুজটা লেফট সাইডে ডাউন হয়ে গেছে, বাঁ দিকটা কেটে গেছে। আর দুইটা সামনে যে নকশা করা ডিজাইন করা জানলাটা দেখতে পাচ্ছেন, একে বলা হয় জাফরি জানলা। জাফরি 50% সিল করে দেওয়া আছে। একটা সময় পুরোটাই ছিল, ওটাকে বাঁচিয়ে রাখার জন্য সিল করে দেওয়া আছে, না তো ওটাও ভেঙে যাবে। ওই জানলার মধ্যে ছোট ছোট দামি দামি স্টোন পাথর আছে। স্টেপ লক্ষ্য করুন স্যার, ফাঁকা জানলা আছে। এখানেও যে গ্লাস আছে, দিনের বেলা যখন সূর্যের আলো এসে ভেতরে প্রবেশ করতো, সূর্যের আলোটাকে ক্যাচ করতে পেরে জ্যাম গ্লাস আলোটাকে ফেলতে জাফরির মধ্যে রিফ্লেকশনে ভেতরটা আলোকিত হয়ে যেত। তার মানে বাইরে হতো মুনলাইটে একটা সানলাইট। রাত্রিবেলা তো অন্ধকার, কারেন্ট ছিল না। এই দেখুন প্রত্যেকটা গ্যাপে গ্যাপে একটা করে প্রদীপ জ্বালানো। আচ্ছা, এই প্লেসটার মধ্যে কি হচ্ছে? বাইরে তো নামাজিরা নামাজ পড়ে, এখানে যারা মৌলানা মৌলবী তাদের প্রার্থনা করার জায়গা হচ্ছে এটা। 2000 লোকের নামাজ পড়ার জায়গা হচ্ছে বাইরে। মন্দিরে কি করে? পুরোহিত পুজো করে, ভক্তরা বাইরে থাকে। তো সেম কেস, সব ধর্মের সিস্টেম এক। ধর্মগ্রন্থের নাম গীতা, খ্রিস্টানদের বাইবেল, মুসলিমদের হচ্ছে কোরআন। আপনি ডাকেন ভগবান, আমি ডাকি ভগবান, কেউ ডাকে আল্লাহ, কেউ ডাকে গড। সৃষ্টিকর্তা তো একজনই। 70% মুসলিমরাই পড়তে পারে না, উর্দু আরবি নিয়ে পড়েনি, সে ভাষা কি করে বুঝবে? আমি এটাই বোঝাতে চাইলাম। আর তো কিছু লেখা নেই স্যার। এবার সমাধি যাও। যখন নামাজে বসতো, বাইরে থেকে যাতে কোনো বাজে গন্ধ ভেতরে প্রবেশ করতে না পারে, ভেতরটা সুগন্ধিত রাখার জন্য চন্দন কাঠ পড়ানো। 300 বছর আগে চন্দন কাঠ পড়া, আজকের দিনে রামকাঠি পড়া। কোথায়? আগে যখন এটা দিয়ে রাস্তা ছিল, এটা দিয়ে তখন লোক যেত। আজকের দিন আপনারা এসছেন এখানে, এখানে আছে সমাধি। এই জায়গাটা কি করে বুঝবেন এখানে সমাধি আছে? আমি তো আপনাদের ভুলও বোঝাতে পারি। হ্যাঁ, ঠিক, তাই তো। এটা আগে নেট ছিল, জাল নেট। এই নেটের উপর দিয়ে যখন হেঁটে যাবেন, পায়ের কিঞ্চিত মাত্র ধুলোটা হলো তো তার গায়ের মধ্যে পড়বে। আপনি জালের উপর দিয়ে হেঁটে যাবেন, কিন্তু আপনার পায়ের ধুলোটা একজন নবাবের গায়ে পড়বে, এটা শোভনীয় নয়। নবাব কেন, যে কোনো মানুষের গায়ে পড়াটা উচিত না। অজান্তে একটা মানুষ কুকুরের গায়েও পা দিলে, মানে পা লাগলে পোনা করে, তাই না? সেই জন্য ঢালাই করে দিয়েছে। তাই 1958 সালে যখন এটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়, এটাকে ঢালাই করে। আমরা দাঁড়িয়ে আছি তার বডির উপরে, গায়ে ধুলোটা পড়ছে না, কিন্তু বুকের উপরে দাঁড়িয়ে আছি। কিন্তু কেন ওনার বুকের উপরে দাঁড়িয়ে আছি? আমার পায়ের ধুলোটা কেন চাইবে উনি? আর উনি এখানে হিন্দু থেকেই বা মুসলিম হলেন কেন? ঠিক আছে, আর নবাব হয়ে গেলেনি বা কি করে? বসে না কেন? নম্বর কম পেলাম। আমি স্যার এটা নিয়ে একটু কালচার করি, তাই একটু বেশি আপনার। না না, বেশি নাকি, ইলাবোরেটলি বলছেন, বলুন। হ্যাঁ, বলুন, ঠিক আছে। মুর্শিদাবাদে যেমন স্যার, আমার ভালো লাগছে, বলুন বলুন স্যার, বলুন। যেমন যেমন বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম নবাব হচ্ছে মুর্শিদকুলি খান, শেষ এবং স্বাধীন নবাব হচ্ছে সিরাজউদ্দৌলা। সিরাজের কবরটা কোথায়? নদীর ওপারে। আপনারা কিন্তু খোশবাগ হয়ে গেলাম, খোশবাগে। ওখানে হচ্ছে আপনার সিরাজউদ্দৌলা ওয়াইফ লুৎফা দাদু আলী মল্লিকার কবর। 17 জন মেম্বার যাদেরকে মানে দেখতে এসেছিল হিতাকাঙ্ক্ষী, ঘসিটি বেগম, তারপর হচ্ছে আপনার সিরাজের মাসি একরামা, ভাই একরামাদুল্লাহ, এদের কবর আছে। এবং যারা যারা সিরাজকে দেখতেছে তাদের তো কবর আছে। এবং কি বলেন তো, দানশা ফকির, কেন ওকে মেরেছে বলেন তো? দানশা ফকিরকে কেন মেরেছে? যে তুমি সামান্য কিছু টাকার বিনিময়। কত স্মৃতি বিজারিত এই মুর্শিদাবাদ, একটা সময় রাজধানীর শহর ছিল মুর্শিদাবাদ। সেই নবাব মুর্শিদকুলি খান আছে এখন আপনাদের সামনে। কবরটাই দেখুন, পুরোটা ওপেন কবর আছে, খোলা কবর, ভেতরটা পুরোটা মাটি আছে। এখন যত নবাবের কবর আছে সব সিল করা, বাঁধানো। ইনি একমাত্র ফার্স্ট নবলে এভাবে হাইলাইট করা আছে। যাওয়া যেত, এই যে ভেতরটা ভেঙে গেছে না, ওই জন্য কাউকে ঢুকতে দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, গতকাল রাতেই হয়েছে এটা। তো বিষয়টা হচ্ছে, দেখুন এই গেটটা ছিল না আগে, আমরা সোজা যেতাম, ওখানে বসতাম, টুরিস্ট যেত। কিন্তু এই দুর্বলতার সুযোগ নিয়ে কিছু লোক ভেতর থেকে ঢুকে মাটি নিতে শুরু করলো। মাটি নিয়ে গিয়ে তার বাড়ির কাজ কি হবে, তাবিজ কবজ করে মাটি কোথায় রাখবে সেটা তার ব্যাপার। জায়গাটা তো গর্ত হয়ে যাচ্ছে, ওই জন্য ডিপার্টমেন্ট থেকে গেটটা লক করে দেওয়া আছে। আর ইনানি মেয়ের কবর দেখবেন মসজিদের পূর্ব দিকের সিঁড়ির নিচে নবাব
মুর্শিদ কুলি খাঁকে সমাহিত করা হয়েছিল। নবাবের ইচ্ছা ছিল তার অপকর্মের জন্য মৃত্যুর পর অনুতপ্ত হওয়া। তিনি এমন একটি জায়গায় সমাহিত হতে চেয়েছিলেন যেখানে তাকে পদদলিত করা যেতে পারে এবং সিঁড়ি বেয়ে মসজিদে প্রবেশকারী সম্ভ্রান্ত ব্যক্তিদের পায়ের ছাপ এবং পায়ের ধুলো পেতে পারে তার কবর। তাই 1725 সালে নবাবকে সিঁড়ির নিচে সমাহিত করা হয়। সব কথা শেয়ার করা যায় না, তাই বলি বাচ্চাদের হার্ট খেত, এর স্টোরিটাই আলাদা আছে, বোঝা গেছে ব্যাপারটা। যাই হোক, ইনি যে প্রথমে হিন্দু ছিলেন, হিন্দুদের জন্য একটা মন্দির করে গেছে সরকার, নেওয়ার পরে মন্দিরটাকে বাইরে করে দেওয়া আছে, ঠিক আছে। মন্দির দেখাশোনা করছে পাবলিক, মসজিদ দেখাশোনা করছে সেন্ট্রাল। আমি আনসার কোথা দিয়ে দেবো? 300 বছর আছে এই টোটাল মুর্শিদাবাদের উপরে 76টা স্পটে 8 মুর্শিদ কুলি খাঁ ছিলেন বাংলার প্রথম নবাব। তার জন্ম হয়েছিল এক ব্রাহ্মণ পরিবারে। তার আসল নাম ছিল সূর্য নারায়ণ মিশ্র। পরে তাকে হাজি শফি নামে একজন পারস্যবাসীর কাছে বিক্রি করা হয়, যিনি তাকে ইসলামে ধর্মান্তরিত করেন এবং তার নাম দেন মোহাম্মদ হাদি। এই চত্বরে একটি হিন্দু মন্দিরও আছে যেখানে নিয়মিত পূজা হয়। এই মন্দির না? দেখুন স্যার, এই বইটার দাম বেশি না, 30 টাকা দাম। এই বইটার দাম হচ্ছে 47 টাকা দাম, এটাও 30 টাকা অ্যাটলিস্ট। এটা হচ্ছে এই মন্দির। উনি যে একটা সময় হিন্দু ছিলেন, হিন্দুদের জন্য মন্দির এখানে পুজো হয়। হ্যাঁ স্যার, তো দেখে কি মনে হচ্ছে? তাই তো গঙ্গা ফুলের মালা একদম। এই বাউন্ডারি ওয়ালটা এখানে এসে দাঁড়িয়ে গেছে, মন্দিরের জন্য রাস্তা ছেড়ে দেওয়া আছে, আবার ডান দিকে বাউন্ডারি রোড সব দিকে আছে, এটাকে ব্যারিকেড করে বাইরে করে দেওয়া হচ্ছে স্যার। হ্যাঁ, এটাকে বাইরে করে দেওয়া। ওই মুর্শিদ কুলি খান যেহেতু হিন্দু ছিলেন, সেজন্য একটা মন্দিরও নির্মাণ করেছিলেন। এরপর আমরা দেখতে এলাম কাটরা মসজিদের কাছেই অবস্থিত জাহান কোষা কামান। এই নামের অর্থ হল পৃথিবী ধ্বংসকারী কামান। শাহজাহান যখন মোগল সম্রাট ছিলেন, তখন বাংলার সুবেদার ইসলাম খানের নির্দেশে কামার ও বন্দুক শিল্পী জনার্দন কর্মকার এই কামানটি তৈরি করেছিলেন। এই কামানটির ওজন 212 মণ। এর জন্য 28 বারুদ লাগত। সোনা, রূপো, দস্তা, তামা, জিঙ্ক, টিন, লোহা ও পাড়া দিয়ে তৈরি অষ্টধাতুর এই কামানে এখনও মরচে ধরেনি। নবাব মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে তার রাজধানী মুর্শিদাবাদে নিয়ে আসার সময় কামানটি এখানে নিয়ে আসেন। ঢাকা থেকে নিয়ে এসেছিলেন অষ্টধাতু নিয়ে। চিন্তা করে দেখো কত বছর আগেকার, এখনো ইন্ট্যাক্টোডমি আছে। হ্যাঁ, দেখি বাবা হাতটা করতে কেন বাবা। হ্যাঁ, জাহান কোষা কামানের ফটো দাও। হ্যাঁ, না আমরা কামানে উঠবো না, আমরা এই ফটো সামনে দিকে তুলতে বাইরে দিকে কামানের হাতে পারবি না। আমার একটা কামনে একটা ছবি তুলে দিতে বাপ রে, তুই এখানে দাঁড়া, তোকে উড়িয়ে নিয়ে ওইদিকে ফেলে দিবি।
চলো হয়ে গেছে। জাহান কষার অর্থ কি? জাহান কষার অর্থ মানে জাহানটাকে চুষে নেয়। জাহান মানে জীবন না, সেইটা জান। জাহান মানে হচ্ছে সারা পৃথিবী, আর কোষা মানে যে পৃথিবীকে ধ্বংস করতে পারে সেই কামান, এই জন্য জাহান কোষা। অর্থটা বোঝো ভালো করে। আর কোষা মানে পৃথিবীকে যে ধ্বংস করতে পারে, কবজা করতে পারে, সেই হলো এই জাহান কোষা। হচ্ছে রাস্তা, ও রাস্তার কাজ হচ্ছে না। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ দিদি, এই আমরা ঢুকে গেছি বলে না, হতে পারে অসুবিধার প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খেয়ে নি। আমাকে এখানে নেওয়া তো, আমি ওই যে ছবিটা নিয়ে আসি, তুমি যাও ওকে কেনা দিতে ওখানে। আর লালটু ওই গুড়গুলো একটু তুলে দিও, এই গেটের ছবিটা নিয়ে আস। কেষ্ট গাড়ি লাগিয়ে এসো না, খেয়ে নাও না একটু। কেন খাবো না? না না, বলছি যাওয়ার সময় একটা গাড়িতে যত লাগেজ আছে হ্যাঁ তুলে দেবো, হ্যাঁ দুজনকে চাপিয়ে দেবো, ঠিক আছে। বাকিগুলো আমরা ঠিক আছে, মানে দুটো গাড়ি নেবে না? তিনটেই থাকবে, ঠিক আছে। তাহলে কি হবে, ওই লাগেজ সব নিয়ে বসে। হ্যাঁ 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 ঠিক আছে।
ঠিক আছে? হ্যাঁ। যান আপনি, তাহলে তুমি তাহলে কোথায় আছো? আমরা এখানে আছি, আমরা একটু চাটা খেয়ে নিচ্ছি। ঠিক আছে, আমার সঙ্গে খেয়ে নিলে পাতে দুটো।